গত পর্বে আমরা দেখেছিলাম লি চোখ মেলে তাকানোর পর রসিত পুরো অবাক হয়ে যায়, কিন্তু এই পার্টের শুরুতেই লির মাথায় একের পর এক পুরনো স্মৃতি ভেসে আসতে শুরু করে। পুরনো স্মৃতির কারণে তার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে আর সে যন্ত্রণায় ছটফট করে। অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রেন স্ক্যান করার পর ডাক্তার জানায় মাথায় গুলি লাগার কারণে লির মস্তিষ্কের একটি বড় অংশ মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গেছে। তাই যখনই কোনো বিশেষ বা পুরনো স্মৃতি তার মনে পড়বে সে এভাবে যন্ত্রণায় ছটফট করবে। লির এই করুণ অবস্থার কথা প্যানির সঙ্গে সঙ্গে বসকে জানিয়ে দেয়। সে বলে আমাদের এখন লির আরো বেশি যত্ন নিতে হবে। বস বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদের বিখ্যাত হিপনোটিস্টকে ডাকা উচিত যে লির চিকিৎসা সঠিকভাবে করতে পারবে। অন্যদিকে এক হাই প্রোফাইল প্রেস মিটিং দেখা যায়। সেখানে নীল সবাইকে উদ্দেশ্য করে একটা বড় ঘোষণা দেয়। সে বলে 1 বছর আগে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আমার নাম খারাপ হয়েছিল, তাই এই ইলেকশনে আমি আমার মেয়ে জামাই জেজেকে দাঁড় করাচ্ছি। ভিক্টরের কারণে আমার যে বিশাল ক্ষতি হয়েছিল জেজে তা পুষিয়ে দিয়েছে এবং অনেক চ্যারিটি ফাউন্ডেশন তৈরি করে সাধারণ মানুষের মন জয় করেছে। আমার বিশ্বাস তোমরা তাকে পূর্ণ সমর্থন দেবে। ঠিক একই সময় জিনাকে দেখা যায়। সে টিভিতে এই লাইভ প্রেস মিটিংটি দেখছিল। সে মনে মনে একটা মাস্টার প্ল্যান তৈরি করে এবং ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়। সে হেসে বলে টিভিতে লাইভ এসে তোমার এমন পর্দা ফাঁস করব যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। আসলে বন্ধুরা, ইলেকশনের প্রচারণার অংশ হিসেবে যে একটা নামকরা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে গুণাক্ষরও জানতো না যে সে ইন্টারভিউটি নেওয়ার জন্য জিনা নিজে প্রস্তুত হয়ে বসে আছে। অন্যদিকে নীল তার পুরনো রাজনৈতিক বন্ধুদের সাথে দেখা করে। সেখানে তার সঙ্গীরা পরামর্শ দেয় জেজের কাছে এখন টাকা আর ক্ষমতা দুটোই আছে, তাই এই ইলেকশনে তার জয় আটকানো প্রায় অসম্ভব। ঠিক তখনই সেখানে জেজে এসে হাজির হয়। সে অত্যন্ত শান্ত এবং আত্মবিশ্বাসী ছিল, কারণ সে ভালো করে জানে সামনের ইলেকশনে তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নেই। সে বেশ খুশি মনে টিভি চ্যানেলের ইন্টারভিউ রুমের দিকে এগোচ্ছিল, কিন্তু রুমে পা রাখতেই সেখানে জিনাকে দেখে সে পুরো চমকে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? জিনা ঠান্ডা মাথায় উত্তর দেয় কেন, আমি তো এখন একজন লয়ার। যে অবাক হয়ে বলে বাহ, কিন্তু হঠাৎ লয়ার হতে গেলে কেন? জিনা উত্তরে বলে ভাবলাম কিছু পাওয়ারফুল মানুষের আসল পর্দা ফাঁস করা দরকার, আর লয়ার না হলে তাদের সঙ্গে লড়াই করাও অসম্ভব। যে হেসে বলে ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারো। এরপর শুরু হয় লাইভ ইন্টারভিউ। এই শোয়ের হোস্ট জেজেকে উদ্দেশ্য করে বলে মিস্টার জেজে, লয়ার হিসেবে হয়তো এটাই আপনার শেষ ইন্টারভিউ, কারণ ইলেকশনের পর হয়তো আপনি মেয়র হচ্ছেন। তাই আজকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা একজন ইয়াং লয়ারকে ডেকেছি। ফর্মালিটি বজায় রাখতে জেজে জিনাকে জিজ্ঞেস করে লয়ার প্রফেশনটা তোমার কেমন লাগছে? জিনা হাসি মুখে বলে অনেক ভালো। এদিকে টিভিতে এসব দেখে নাথান তো অবাক হয়ে যায়। সে বলে জিনা আবার কবে লয়ার হলো? তবে 1 বছর পর হলেও মেয়েটা আগের মতোই সুন্দর আছে। কিন্তু ইন্টারভিউ শুরু হতেই জিনা সোজা প্রথম বলে এক মারাত্মক বাউন্সার মারে। সে প্রশ্ন করে 12 বছর আগে এক হাসপাতালের ডিরেক্টর আর তার স্ত্রীকে খুন করা হয়েছিল, আর এই অ্যাক্সিডেন্টে তাদের ছেলে অন্ধ হয়ে যায়। তখন আপনি তো লয়ার ছিলেন, আপনার মতে কে মেরেছিল তাদেরকে? তখন তো এটাই রটেছিল যে পরিবারের একজন প্রপার্টি হাতিয়ে নিতে এই নিচু কাজটা করেছিল। লাইভ শোতে এমন সরাসরি প্রশ্নে যে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। তবে কথা ঘোরাতে সে তো ওস্তাদ, তাই সাথে সাথে ইমোশনাল নাটক করে বলে ডিরেক্টরের ওয়াইফ আসলে আমার প্রথম স্ত্রীর বোন ছিল, আর আমার স্ত্রীর সম্পত্তির লোভে তাদেরকে মেরে ফেলেছিল, কিন্তু আমার সেই ওয়াইফ আজ আর বেঁচে নেই। ইন্টারভিউ শেষ হতে যে জিনাকে একপাশে ডেকে নিয়ে হুমকি দিয়ে বলে তুমি কি ভাবছো এসব করে ভাইয়ের মৃত্যুর বদলা নেবে? তুমি ভুল ভাবছো, আমি তোমার ভাইকে মারিনি। জিনা মুখের উপর বলে তোমার এই বানানো গল্প অন্য কাউকে গিয়ে শোনাও, তোমার সব চাল আমি বুঝি। আমার ভাইয়ের মৃত্যুর জবাব তোমাকে দিতেই হবে, আর তোমার শাস্তি পাওয়ার সময় হয়ে এসেছে। যে রেগে বলে তুমি এই কেসে কখনোই জিততে পারবে না। জিনা তাকে অনেক কড়া কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চীনে প্যানিকে দেখতে পাই। সে বিখ্যাত হিপনোটিস্টের সঙ্গে দেখা করে। প্যানি বলে লির মাথায় জিনা নামের একটা মেয়ের স্মৃতি বারবার ঘুরছে, যার জন্য সে কষ্টে ছটফট করছে। আপনি প্লিজ লির মাথা থেকে জিনার সব স্মৃতি মুছে দিন। হিপনোটিস্ট কথাটি সত্যি ভেবে লিকে হিপনোটাইজ করে ফেলে। সে লিকে জিজ্ঞেস করে তুমি শেষ কবে সবচেয়ে খুশি হয়েছিলে? লির মনে তখন ভেসে ওঠে জিনার সাথে কাটানো সে সুন্দর মুহূর্তগুলো। হিপনোটিস্ট বলে এই স্মৃতিগুলো তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তাই আমি এগুলো মুছে দিচ্ছি।
এরপর তুমি শান্তিতে ঘুমাবে। জাগতে 2 থেকে 3 দিন সময় লাগলেও ঘুম ভাঙলে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর এভাবে লির মন থেকে জিনার অস্তিত্ব চিরতরে মুছে দেওয়া হয়। অন্যদিকে এন্ড্রু চেয়ারম্যানের ওয়াইফের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, আপনি ডোরো গ্রুপের লয়ারকে চাকরি থেকে কেন বের করে দিচ্ছেন? সে তো অনেক ভালো কাজ করছিল। চেয়ারম্যানের স্ত্রী কড়া গলায় উত্তর দেয়, এখন এই কোম্পানির প্রধান আমি, তোমার উপদেশ আমার আর দরকার নেই। আমি যা বলবো সেটাই হবে। এন্ড্রু শান্ত হয়ে জবাব দেয়, আপনার এই অহংকারের খেলা আর বেশি দিন চলবে না, কারণ বাবা খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসছে। তবে চেয়ারম্যানের স্ত্রী একের পর এক বিপজ্জনক চাল চালতে শুরু করে। সে নিজের প্রভাব বাড়িয়ে কোম্পানির সব বিশ্বস্ত অফিসারদের বের করে দেয় এবং পুরো সাম্রাজ্য নিজের আয়ত্তে নিয়ে নিতে এক নতুন লয়ারকে আনার সিদ্ধান্ত নেয়। আর এই খবর পাওয়া মাত্রই জিনা সে লয়ার পদের জন্য অ্যাপ্লাই করে, কারণ সে জানে ডোরো গ্রুপে ঢুকতে পারলেই জেজের সমস্ত কালো সত্য ও গোপন চালের খবর সে পেয়ে যাবে এবং তার ভাইয়ের মৃত্যুর বদলাও নিতে পারবে। অন্যদিকে আমরা নাথানকে দেখতে পাই, সেও নিজের চেনা এক লয়ারকে কোম্পানিতে ঢোকানোর জন্য অনেক চেষ্টা করছিল, যা এন্ড্রুর কানে পৌঁছে যায়। এন্ড্রু ব্যঙ্গ করে বলে, বাহ, একটা ফালতু লয়ারের জন্য আমাদের কাজের লয়ারকে বের করে দিতে চাইছো? আর এসব নাটক করার মানেটা কি? নাথান উত্তরে বলে, তোমাকে এই কোম্পানি থেকে লাথি মেরে বের করার জন্য এসব কিছু করছি, তুমি শুধু দেখে যাও। এদিকে আমরা 3 দিন পর দেখতে পাই অবশেষে চীনের এক হাসপাতালে লির জ্ঞান ফিরে আসে। লিকে সুস্থ অবস্থায় দেখে সবাই বেশ খুশি হয়ে যায়। তবে চোখ খুলে লি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? বস মুচকি এসে উত্তর দেয়, তুমি চীনে আছো আর প্রায় 1 বছর ধরে কোমাতে ছিলে। জানো লি, আমি ভেবেছিলাম জ্ঞান ফিরলে তোমাকে একটা প্রশ্ন করব, তুমি নিজেকে বিপদে ফেলে কেন আমাকে বাঁচাতে গুলির সামনে দাঁড়িয়েছিলে? লি বলে, সেটা আমি জানি না স্যার, তবে ভেতর থেকে মনে হয়েছিল তাই করেছি। এ কথা শুনে বস বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, বিনা স্বার্থে যদি কেউ অন্য কারোর জন্য নিজের জীবন বাজি রাখে, তবে তাদের মধ্যে হয় গভীর কোনো বন্ধন আছে, না হয় পূর্বজন্মের কোনো সম্পর্ক। যেন 20 বছর আগে এক মর্মান্তিক গাড়ি বিস্ফোরণে আমি আমার স্ত্রী আর সন্তানকে হারিয়ে ফেলেছি। তখন থেকে আমি নিঃসঙ্গ হয়ে যাই। এমনকি এই বিস্ফোরণের কাঁচের টুকরো আমার শরীরে লেগে আজ আমার হার্ট ড্যামেজ হয়ে গেছে। আমিও বেশি দিনের মেহমান নই। তুমি কি আমার ছেলে হয়ে আমার এই জীবনে পাশে থাকবে? লি চুপচাপ দাঁড়িয়ে থাকে। বস হতাশ হয়ে ফিরে যেতেই লি পেছন থেকে ডেকে ওঠে, বাবা। বসের চোখ দিয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ে। একে অপরকে তারা বুকে জড়িয়ে নেয়। আর সেই মুহূর্তে বস আনুষ্ঠানিকভাবে লিকে নিজের উত্তরাধিকারী ও পরবর্তী লিডার হিসেবে ঘোষণা দেয়। অন্যদিকে ডোডো গ্রুপের ইন্টারভিউ শুরু হয়ে যায়। সেখানে বেশ কয়েকজন লয়ারের সাথে জিনাও এসে হাজির হয়। 1 বছর পর জিনাকে হঠাৎ সামনে দেখে এন্ড্রু চরম চমকে যায়, তবে নাথান বেশ খুশি হয়। প্রেজেন্টেশনের সময় এন্ড্রু জিনাকে আটকানোর জন্য বলে, তোমার কাজের এক্সপেরিয়েন্স একদমই ফালতু, আমাদের মতো এত বড় কোম্পানিতে তোমাকে কিভাবে নেব? ইউ আর রিজেক্টেড। কিন্তু নাথান মাঝখান থেকে সমর্থন জানিয়ে বলে, ওর কথায় কান না দিয়ে তুমি প্রেজেন্টেশন চালিয়ে যাও। জিনা আত্মবিশ্বাসী হয়ে জবাব দেয়, আমি হয়তো কেস কম লড়েছি, কিন্তু আমার জয়ের হার 90%, তাই আমাকে সুযোগ দেওয়া উচিত। এন্ড্রু আবার তাচ্ছিল্য করে বলে, ছোটখাটো কেস জিতে কোম্পানি সামলানো যায় না। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। তবে নাথান জিনাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না, পরবর্তী রাউন্ডে তুমি অবশ্যই পৌঁছাবে। যদিও জিনা তাকে ইগনোর করে চলে যায়। নাথানের অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার, আপনি ওকে কোম্পানিতে নিতে এতটা মরিয়া কেন? নাথান হেসে বলে, কারণ এই মেয়েটাই একমাত্র মেয়ে যে জেজেকে যোগ্য জবাব দিয়ে ধুলে মিশিয়ে দিতে পারবে। কারণ সে টিভিতে যেভাবে জেজের আসল রূপ প্রকাশ করছিল, তাতে আমার জিনার সাহায্যই প্রয়োজন। জেজের জন্যই আমাকে ভাইস চেয়ারম্যান পদ হারাতে হয়েছে। এবার জেজের উপর বদলা নিতে আমার জিনার শক্তি ব্যবহার করতে হবে। অন্যদিকে জিনা নাছরবান্দার মতো এন্ড্রুর পিছু ছাড়ছে না। সে বারবার তার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আর পুরনো কেসের ফাইল এন্ড্রুকে দেখালেও এন্ড্রু তাকে এড়িয়ে চলে। শেষমেশ জিনা রেগে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? আমার কথা কেন শুনছো না? এন্ড্রু থেমে গিয়ে জিনার চোখের দিকে তাকায়। এরপর গম্ভীর গলায় বলে, কেন? তুমিই তো সেদিন আমাকে বলেছিলে তোমার সামনে না আসতে, তাহলে আজ নিজেই কেন আমার পেছনে ঘুরে বেড়াচ্ছ? জিনা বলে, কারণ তুমিই তো বলেছিলে জেজের বিরুদ্ধে বদলা নিতে আমি যেন তোমাকে ব্যবহার করি, তাই তো এসেছি। এন্ড্রু ধীর পায়ে জিনার একদম কাছে এগিয়ে আসে এবং বলে, 1 বছর পর আজ তোমার এই কথাটা মনে পড়লো? আমি তোমাকে কতটা অনুরোধ করেছিলাম আমাকে বিশ্বাস করতে, কিন্তু তুমি তো তখন শোনোনি। কথা শেষ করে এন্ড্রু কিছু না বলেই
ফাইলটি হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হলে আমরা এয়ারপোর্ট দেখতে পাই। দীর্ঘ 1 বছর বিদেশে চিকিৎসা শেষ করে ডোডো গ্রুপের চেয়ারম্যান কোরিয়ায় ফিরে এসেছে। তাকে ওয়েলকাম করতে সেখানে আগে থেকে উপস্থিত ছিল এন্ড্রু। দীর্ঘদিন পর বাবাকে সুস্থ দেখে এন্ড্রুর মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। এরপর চেয়ারম্যান অফিসে পা রাখতে উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। তবে চেয়ারম্যানের স্ত্রী নাথান আর সিন্ডি 3 জন মিলে ভণ্ডামির নাটক শুরু করে দেয়। নাথান আফসোস করে বলে, সরি বাবা, খুব ইম্পর্টেন্ট কাজ থাকা এয়ারপোর্টে যেতে পারেনি। আর চেয়ারম্যানের ওয়াইফ তো এক ধাপ এগিয়ে চোখের পানি এনে বলে, জানেন আমি আপনাকে কতটা মিস করেছি। কোম্পানির সব দায়িত্ব একা সামলাতে হচ্ছিল বলে এয়ারপোর্টে যাওয়া হলো না। চেয়ারম্যান সোজা নিজের চেম্বারে গিয়ে বসে। সেখানে বোর্ডের নাম ফলকে তার স্ত্রীর নাম লেখা ছিল। সে বেশ রসিকতার ভঙ্গিতে বলে, মনে হচ্ছে তুমি অনেক দূর এগিয়ে গেছো। তার স্ত্রী বলে, কি আর করব, রাত দিন মেহনত করে কোম্পানিকে ধরে রেখেছি। এ কথা শুনতে চেয়ারম্যান ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি রাত দিন খেটেছো নাকি আমার সব বিশ্বস্ত লোকদের বের করে দিয়ে নিজের তোষামতকারীদের বসিয়েছ? আমার মাথা আর গরম করার আগে চুপচাপ রিজাইন দিয়ে এখান থেকে বের হয়ে যাও। এ কথা শুনে তার স্ত্রীও চিৎকার করে ওঠে আর বলে, আমাকে এত সহজে তাড়াতে পারবেন না, এই কোম্পানি এখন আমার। সে তার লোকদের ডেকে বলে, ওনার শরীর খারাপ, ওনাকে জোর করে বাড়ি নিয়ে যাও। কিন্তু ঠিক তখনই চেয়ারম্যানের বিশ্বস্ত পিয়ে গার্ডদের এক ধাক্কায় সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ায়। সে কড়া গলায় হুঁশিয়ারি দিয়ে বলে, খবরদার, চেয়ারম্যানকে কেউ স্পর্শ করার সাহস করবে না, আমি ওনাকে নিরাপদে পৌঁছে দিচ্ছি। পরিস্থিতি হাতের বাইরে দেখে চেয়ারম্যানের স্ত্রী ভীষণ রেগে যায়। অন্যদিকে চীনে দেখা যায় লি এখন রশির কাছে মার্শাল আর্ট ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং এর এক পর্যায়ে রশির মুখ থেকে মাস্কটা সরাতেই তার সৌন্দর্যে মুগ্ধ লি হঠাৎ জিজ্ঞেস করে বসে, আচ্ছা আমি কি তোমাকে কখনো ভালোবেসেছিলাম? রশি মনে মনে একটু খুশি হয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? লি বেশ নিষ্পাপ ভঙ্গিতে উত্তর দেয়, আমার মন বলে আমি অতীতে কাউকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু স্মৃতি না থাকায় তার মুখটা মনে করতে পারছি না। ভাবলাম সেই মানুষটা হয়তো তুমিই হবে, তাই জিজ্ঞেস করলাম আমি কি তোমাকে ভালোবাসতাম? রশি একটু ভাব নিয়ে বলে, সেরকম হওয়ার চান্সও কিন্তু রয়েছে। লি সাথে সাথে জবাব দেয়, কিন্তু এখন আর সেই চান্স নেই। এ কথায় রশি ভীষণ অপমানিত বোধ করে বলে, চান্স না থাকলে জিজ্ঞেস করলে কেন? লিকে বকা দেওয়ার মুহূর্তে সেখানে প্যানি এসে হাজির হয়। সে বলে, স্যার বস আপনাকে ডাকছে। লি অবাক হয়ে বলে, আরে আমাকে স্যার কেন বলছো? প্যানি হেসে বলে, বলবো না, আপনি তো এখন বসের একমাত্র ছেলে, সম্মান তো জানাতেই হবে। লি মুচকি হেসে বসের ঘরের দিকে পা বাড়ায়। বস কাজের কথায় চলে আসে। সে জিজ্ঞেস করে, বলো লি, তোমার ফিউচার প্ল্যান কি? তুমি কি জেজের থেকে বদলা নিতে কোরিয়া যেতে চাও? লি উত্তর দেয়, হ্যাঁ আমি যেতে চাই। তখন বস বলে, তাহলে শোনো, কোরিয়ায় আমার বিশাল এক শিপিং বিজনেস প্রজেক্ট আছে, যার কন্ট্রাক্ট পাওয়ার জন্য ডোডো গ্রুপ উঠে পড়ে লেগেছে। তুমি আমার সেই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। কোরিয়ায় ডোডো গ্রুপের সাথে বিজনেস পার্টনার হয়ে তুমি জেজের উপর নিজের বদলা নিয়ে নিও, কিন্তু মনে রাখবে পার্সোনাল বদলা নেওয়ার পাশাপাশি আমার এই শিপিং বিজনেসকে তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে হবে। বস লিকে আরো বুঝিয়ে বলে, শুধু এইটুকুই নয়, যে আমাকে ব্লুপ্রিন্ট না দিয়ে ধোকা দিয়েছে, তার কাছ থেকে সেই ধোকার বদলাটা তোমাকে নিতে হবে। লি আত্মবিশ্বাসী হয়ে জবাব দেয়, ঠিক আছে বাবা, আমি অবশ্যই করব। এরপর দৃশ্য চলে যায় কোরিয়ায়। সেখানে দেখা যায় কিছু ভাড়াটে গুন্ডারা মোজোকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটাচ্ছে। চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে যায় মোজো কারো কাছ থেকে ঋণ নিয়েছিল, যা শোধ করতে না পারায় পাওনাদাররা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। মোজো যখন রাস্তায় বসে কাঁদছিল, ঠিক তখনই সেখানে নাথান এসে হাজির হয়। সে তাচ্ছিল্য করে মোজোর দিকে কিছু টাকা ছুরি মেরে বলে, আমার সাইড না নিয়ে চ্যাংয়ের দালালি করার জন্যই আজ তোর এই ভিখারির দশা। মোজোর টাকার দিকে না তাকিয়ে বলে, আমি মরে গেলে তোকে কোনোদিনই সমর্থন করব না, আমি শুধু তোকে ধ্বংস হতেই দেখতে চাই। অন্যদিকে জিনার পুরনো বন্ধু গ্রেকে দেখা যায়। সে এখন একটা ছোট মোবাইল সার্ভিসিং এর দোকান চালায়। মোজো খিদে সহ্য করতে না পেরে সেখানে গেলেই গ্রে তাকে ফ্রিতে খাবার দেয়। মোজো আর গ্রের এই করুণ অবস্থার খবর প্যানে গোপনে লিকে জানিয়ে দেয়। এদিকে ডোডো গ্রুপের 5 স্টার হোটেলে সিন্ডির অ্যাসিস্ট্যান্ট এসে একটা বড় খবর দেয়। সে বলে, ম্যাডাম, চীন থেকে এক বিশাল ধনী বিজনেসম্যান এসেছে, যে আমাদের হোটেলের সব রুম একসাথে বুক করে নিয়েছে। আপনি যদি কোনোভাবে ওনাকে পটি ডোডো গ্রুপের বিজনেসে নিয়ে আসতে পারেন, তবে আমাদের ডুবতে বসা কোম্পানি বেঁচে যাবে। সিন্ডি তখন বলে, সে যদি বুড়ো আর রাগী হয় তবে আমি কিভাবে তার কাছে যাব? কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়ে যায়। এদিকে মোজোর কাছে খাওয়ার মতো টাকাও ছিল না বলেই সে ভিখারিদের লঙ্গরখানায় লাইনে দাঁড়ায়।
ঠিক তখনই সেখানে প্যানি হাজির হয়ে মোজোর হাতে ডোডো গ্রুপের হোটেলের একটা ভিআইপি কার্ড দিয়ে বলে, আমার নতুন বস আপনার সাথে দেখা করতে চান। মোজো তো কার্ডটা দেখে পুরোই অবাক। ঠিক একইভাবে রাতে নিজের দোকানে ঘুমানোর সময় গ্রের সামনে হঠাৎ রশি এসে হাজির হয়। খবর প্রচারিত হয়েছিল যে রশি আর্লি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই রশিকে সামনে দেখে গ্রে তাকে ভূত ভেবে চিল্লাতে শুরু করে। রশি তাকে বলে, কাল সন্ধ্যায় ডোডো গ্রুপের হোটেলে পৌঁছে যেও, আমার বস তোমার সাথে কথা বলবে। চর খেয়ে গ্রের হুঁশ ফেরে যে এটা কোনো ভূত নয়, বরং তার প্রথম প্রেম রশি। পরবর্তী দৃশ্যে দেখানো হয় ডোডো গ্রুপের হোটেলের লিফটে দাঁড়িয়ে আছে লি। সেখান দিয়ে সিন্ডি তাকে ক্রস করে চলে যায়, কিন্তু বসের আসল পরিচয় না জানার কারণে সে লিকে চিনতে পারে না। অন্যদিকে শহরের নির্বাচনের প্রচারণায় ব্যস্ত ছিল জেজে। সে হাত নেড়ে মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে আশ্বাস দিচ্ছিল, আমি কোরিয়াকে পৃথিবীর সেরা শহর বানাবো, তাই আমাকে ভোট দিন। সেখানে পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করছিল নীল। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে থামে একটা কালো গাড়ি। কারের ডোর খুলে বের হয়ে আসে লি, আর পেছনে রশি। এতদিন যাকে মৃত ভেবে নিশ্চিত ছিল, সেই লিকে নিজেদের চোখের সামনে দেখে জেজে আর নীলের মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে বুক কেঁপে ওঠে জেজের। লি তাদের দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দেয়। এরপর আঙুল দিয়ে নিজের গলা কাটার ইশারা করে বুঝিয়ে দেয়, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি এবার তোদের চিরতরে শেষ করার জন্য। আর এখানে এই 26তম পার্টটি শেষ হয়ে যায়।